গল্পের শুরুটাই হয় এমন এক ভয়াবহ দৃশ্য দিয়ে যা আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। একবার কল্পনা করুন, একজন অসহায় মহিলাকে পোশাকহীন অবস্থায় একটি লোহার ফ্রেমে ঝুলিয়ে রাখা হয়েছে। তার সারা শরীরে মার্কার পেন দিয়ে ধাক্কাটা, ঠিক কসাইরা যেমন করে মাংস কাটার আগে বিভিন্ন অংশের মাপ নিয়ে নেয়। এই দৃশ্যটা আপনাকে কসাইখানার কথাই মনে করিয়ে দেবে, কিন্তু পার্থক্য হলো এখানে শিকার কোনো পশু নয়, একজন জীবন্ত মানুষ। আর এই জঘন্য কাজের কারিগর হলো এক ব্যক্তি যার চোখে নেই কোনো মায়া দয়া। সে শুধু একজন খুনি নয়, সে একজন সত্যিকারের নরখাদক। অসহায় মেয়েদের উপর অত্যাচার করে বিকৃত আনন্দ পাওয়া আর পুরো প্রক্রিয়াটা ক্যামেরায় রেকর্ড করাই তার শখ। বন্ধুরা, আজ আমরা এমনই এক হাড় হিম করা কানাডিয়ান হরর ফিল্ম দ্য বুচার 2 এর কাহিনী এক্সপ্লোর করতে চলেছি। তো চেয়ারের হাতলটা শক্ত করে ধরুন আর চলুন গল্পের গভীরে ডুব দেওয়া যাক। মুভির কাহিনী এবার আমাদের একটু পেছনে নিয়ে যায়। আমরা দেখি এক মহিলা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। তার চোখে মুখে তীব্র আতঙ্ক আর সারা শরীর আঘাতে জর্জরিত। কিন্তু তার ভাগ্য খারাপ, কারণ তার পেছনে তাড়া করছিল এক বিশালদেহী ছায়ামূর্তি। মহিলাটি বুঝে গিয়েছিল তার বাঁচার আর কোনো উপায় নেই। পরের মুহূর্তেই টাক মাথাওয়ালা সেই ভয়ঙ্কর লোকটি সামনে এসে খালি হাতেই মহিলার মুখটা থেতলে দিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর মৃতদেহটি টেনে হিচড়ে সে নিয়ে যায় জঙ্গলের গভীরে থাকা তার কেবিনে। সেখানে নোংরা দাড়িওয়ালা আরেকজন লোক তাকে লাশটা ঠিকানা লাগাতে সাহায্য করে। এরা দুজনেই হলো ওই জঙ্গলের বাসিন্দা, সেই ভয়ঙ্কর নরখাদক জুটি যাদের হাতে এর আগেও বহু নিরীহ মানুষ নির্মমভাবে প্রাণ হারিয়েছে। অন্যদিকে ঠিক একই সময়ে আমরা দেখি এক ভাঙাচোরা গাড়ি যা জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চলেছে। গাড়ির ভেতরে রয়েছে 4 জন মানুষ, 2 জন সামনে আর 2 জন পেছনে। তারা একটি পেট্রোল পাম্পে এসে গাড়ি থামায়। ঠিক তখনই সেখানে একজন পুলিশ অফিসার এসে হাজির হয়। পুলিশকে দেখা মাত্রই বিননি করা লোকটির মধ্যে এক অদ্ভুত চাঞ্চল্য দেখা যায়। সে সাথে সাথে নিজের বন্দুকটা হাতে নিয়ে সতর্ক হয়ে যায়। তাদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল যে তারা পুলিশকে মারাত্মক ভয় পাচ্ছে। কিছুক্ষণ পর 2 যুবক দোকান থেকে বেরোতেই সেই পুলিশ অফিসার তাদের দরজার সামনে আটকে কিছু জিজ্ঞাসাবাদ শুরু করে। গাড়িতে বসে থাকা বাকি 2 জন টেনশনে ঘামতে থাকে। তবে ভাগ্য ভালো থাকায় পুলিশ বিশেষ কিছু সন্দেহ না করেই তাদের ছেড়ে দেয়। 4 জন আবারও তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। গাড়িতে ওঠার পর বিনুনিওয়ালা লোকটি রেগে গিয়ে জিজ্ঞেস করে পুলিশ তাদের কি বলছিল। এক যুবক জানায় তেমন কিছু না, শুধু জিজ্ঞেস করছিল কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে। এই সামান্য কথাতেই বিনুনিওয়ালা লোকটি ক্ষেপে ওঠে। সে এতটাই রেগেছিল যে ঠিকমতো রাস্তাও দেখছিল না আর বারবার পেছনে ফিরে ছেলেগুলোকে গালি দিচ্ছিল। আর ঠিক তখনই ঘটে দেয় এক মারাত্মক দুর্ঘটনা। মনোযোগ সরে যাওয়ার কারণে রাস্তায় হঠাৎ চলে আসা একটি বুনো হরিণকে সে দেখতে পায়নি। সজোরে ব্রেক কষলেও গাড়িটি হরিণটিকে ধাক্কা মারে আর হরিণটির ধারালো শিং লোকটির পেট এফোড় ওফোড় করে দেয়। সবাই মিলে তাকে বাঁচানোর চেষ্টা করলেও হরিণটি হঠাৎ চোখ খুলে চিৎকার করতেই বিনুনিওয়ালা লোকটি যন্ত্রণায় গুলি করে হরিণটিকে মেরে ফেলে। এই সুযোগে ট্যাটু করা ছেলেটি, যার নাম ওয়েন শেং, তার সঙ্গীদের ফেলে পালানোর ফন্দি আঁকে। সে আহত লোকটির কাছে তাদের দেখা করার গোপন জায়গার কথা জানতে চায়, কিন্তু লোকটি কিছুই বলে না, বরং ওয়েন শেং এর মুখে থুতু ছিটিয়ে দেয়। এতে ওয়েন শেং এতটাই রেগে যায় যে সে এক মুহূর্তেরও দ্বিধা না করে গুলি চালিয়ে লোকটির মাথা উড়িয়ে দেয়। দলের একমাত্র মেয়ে সোফি, যে ছিল মৃত লোকটির প্রেমিকা, সে গাড়িতে ঢুকে লোকটির পকেট থেকে রক্তমাখা একটা চিরকুট খুঁজে পায়। তাতে একটা ফোন নম্বর লেখা ছিল। কিন্তু সমস্যা হলো তাদের 4 জনের কারো কাছেই কোনো মোবাইল ফোন ছিল না। ঠিক তখনই এক ভদ্রলোক গাড়ি নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। সোফি মুহূর্তের মধ্যে নিজের রূপ বদলে ফেলে। কান্নাকাটি আর অসহায়ত্বের অভিনয় করে সে সাহায্য চায়। সে লোকটিকে বলে যে অ্যাক্সিডেন্টে তার বয়ফ্রেন্ড মারা গেছে আর তাদের গাড়িটাও নষ্ট, তাই তাদের একটা লিফট দরকার। দয়ালু লোকটি তার কথা বিশ্বাস করে আর পুলিশকে ফোন করার কথা বলে। পুলিশ শব্দটা শোনা মাত্রই সোফি ওয়েনশিংকে ইশারা করে। ওয়েনশিং লোকটিকে মেরে তার গাড়ি ছিনতাই করার জন্য এগিয়ে যায়। কিন্তু সোফির ভাই, যে একটু ভালো মনের ছিল, সে ইচ্ছে করে লোকটিকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয়। কিন্তু ওয়েনশিং লোকটিকে গুলি করেই বসে। তাদের 2 জনের ঝগড়ার সুযোগে আহত লোকটি গাড়ি নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে 3 জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। আর তখনই গল্পের আসল টুইস্ট সামনে আসে। ওয়েনশিং গাড়ির ডিক্কি খোলে আর আমরা দেখি ভেতরে হাত পা বাঁধা অবস্থায় একটি মেয়েকে আটকে রাখা হয়েছে। ওয়েনশিং ছেলেটিকে নির্দেশ দেয় মেয়েটিকে বের করতে, কারণ এখন তাদের পায়ে হেঁটেই এই জঙ্গল পার হতে হবে। কিন্তু এটা তারা জানতো না যে জঙ্গলের ভেতর থেকে একজোড়া শয়তানি চোখ তাদের প্রত্যেকটা পদক্ষেপ লক্ষ্য করছিল। এই লোকটি হলো সেই দাড়িওয়ালা নরখাদক। নতুন শিকারদের দেখে সে উত্তেজিত হয়ে তার সঙ্গীকে খবর দেয় যে আজ রাতে খাওয়ার জন্য নতুন মাংস পাওয়া গেছে। অন্যদিকে পালিয়ে যাওয়া সেই দয়ালু পথচারী বেশি দূর যেতে পারেনি।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাস্তাতেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর টুপি পরা এক বৃদ্ধ লোক তার মৃতদেহ দেখতে পায়। সে লোকটির মানিব্যাগ থেকে পরিচয়পত্র দেখে আর সব টাকা নিয়ে নেয়। তবে লোকটির মধ্যে কিছুটা মানসিকতা বাকি থাকায় সে কাছের পেট্রোল পাম্পে গিয়ে ডিটেকটিভকে ফোন করে সবটা জানায়। এবার ফেরা যাক জঙ্গলের দৃশ্যে। অপহরণ করা ধনী মেয়েটির পায়ে আঘাত লাগে। সোফির দয়ালু ভাই নিজের মোজা খুলে মেয়েটিকে পড়তে দেয়। তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে এই মেয়েটি এক ধনী ব্যবসায়ীর মেয়ে, যাকে ওয়েনশেং আর তার মৃত সঙ্গী মোটা অঙ্কের মুক্তিপণের জন্য অপহরণ করেছিল। আর সোফি ও তার ভাই টাকার অভাবে এই পরিকল্পনায় যোগ দিতে বাধ্য হয়েছিল। এখন ওয়েনশেং বন্দুক দেখিয়ে বাকিদের ওপর নিজের ক্ষমতা জাহির করছিল, কিন্তু তার দাপট বেশিক্ষণ টেকে না। পরের মুহূর্তেই জঙ্গলের ভেতর থেকে আসা একটি গুলি তার গলায় ফোড়ফোড় করে দেয়। আর গুলিটা করেছিল সেই দাড়িওয়ালা নরখাদক। চালাক সোফি পরিস্থিতি বুঝে নিজেকে বাঁচানোর জন্য শিকার সাজার অভিনয় করে লোকটির কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু লোকটি সোফির বুকে পা রেখে তাকে চুপ থাকতে বলে। এরপর সে সোফি আর তার ভাইকে তার সাথে আসতে হুমকি দেয় আর অপহরণ করা ধনী মেয়েটিকে সেখানেই একটা ফেলে রেখে যায়। চারপাশের আওয়াজ থেমে গেলে মেয়েটি সাহস করে এগোতে শুরু করে আর সোজা গিয়ে ধাক্কা খায় সেই বিশাল দেহী টাকমাথাওয়ালা কসাইয়ের সাথে। আর তখনই মেয়েটি বুঝতে পারে কেন দাড়িওয়ালা নরখাদকটি তাকে একা ছেড়ে দিয়ে গিয়েছিল, কারণ তার জন্য আরও ভয়ঙ্কর একজন অপেক্ষা করছিল। দাড়িওয়ালা লোকটি সোফি আর তার ভাইকে নিয়ে আবার সেই দুর্ঘটনার জায়গায় ফিরে আসে। সে ছেলেটিকে হরিণের মাথাটা কেটে আনতে বলে, কারণ এটা নাকি একটা দুর্লভ জিনিস। ছেলেটি ভয়ে ভয়ে চাপাটি দিয়ে হরিণের মাথাটা কেটে ফেলে। এরপর দুই ভাই বোন সেই মাথা নিয়ে নরখাদকের পিছু পিছু হাঁটতে থাকে। একই সময় ডিটেকটিভ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তার গাড়ির রেডিওতে 4 জন অপহরণকারীকে খোঁজার বার্তা আসে, 3 জন পুরুষ আর 1 জন মহিলা। ডিটেকটিভের সাথে সাথে পেট্রোল পাম্পে দেখা সেই দলটির কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে এই অপহরণকারীরাই পথচারীর মৃত্যুর জন্য দায়ী। তাই সে বৃদ্ধ লোকটিকে মৃতদেহের কাছে রেখে নিজে গাড়ি নিয়ে জঙ্গলের সেই ছোট রাস্তায় ঢুকে পড়ে। ডিটেকটিভ জঙ্গলে একটি গাড়ি আর তার পাশে পড়ে থাকা 2টো লাশ খুঁজে পায়। সে বুঝতে পারে এই ঘটনার সাথে অপহরণের কোনো যোগসূত্র আছে। তাই সে রক্তের দাগ অনুসরণ করে এগিয়ে যায় সেই নরখাদকদের ভয়ঙ্কর কেবিনের দিকে। অন্যদিকে সোফি আর তার ভাই সেই নরখাদকদের হাতে বন্দী হয় আর অপহরণ করা ধনী মেয়েটিকেও তারা তাদের আস্তানায় নিয়ে আসে। ডিটেকটিভ রক্তের দাগ ধরে এগোতে এগোতে ঠিক সেই গৌণচরণ গাড়িটার কাছে পৌঁছে যায়। সে বন্দুক হাতে নিয়ে সাবধানে চারপাশটা দেখতে থাকে। বিলুনিওয়ালা লোকটির মৃতদেহ আর মাথা কাটা হরিণটা দেখে তার সন্দেহ আরও গভীর হয়। লোকটির পেটে হরিণের শিঙের আঘাত থাকলেও তার মৃত্যুর আসল কারণ ছিল মাথায় করা গুলি। গাড়ির পাশে রক্তের দাগ ডিটেকটিভকে বুঝিয়ে দেয় এখানে আরও কেউ আহত হয়েছিল। সে সাথে সাথে পুলিশ স্টেশনে যোগাযোগ করে, পুরো পরিস্থিতি জানায় আর দ্রুত সাহায্যের জন্য অনুরোধ করে। এরপর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে নিজেই রক্তের দাগ অনুসরণ করে জঙ্গলের গভীরে তদন্ত করতে ঢুকে পড়ে। ফিরে আসা যাক সেই ভয়ঙ্কর কেবিনে। বিশাল দেহী টাক মাথাওয়ালা খুনিটি ধনী মেয়েটিকে কাঁধে নিয়ে এসে সোফার উপর ছুঁড়ে ফেলে। মেয়েটির মাথায় হুড থাকায় সে কিছুই দেখতে পাচ্ছিল না। উঠে পালানোর চেষ্টা করতে সে ফ্রিজের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর হরিণের মাথা নিয়ে দাড়িওয়ালা নরখাদক সোফি আর তার ভাইকে নিয়ে কেবিনে ফেরে। সে তার সঙ্গীকে বলে ছেলেটিকে নিয়ে হরিণের মাথাটা ঠিক করতে আর নিজে সোফিকে নিয়ে ঘরের ভেতরে যায়। চালাক সোফি শেষ চেষ্টা হিসেবে লোকটিকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি যে মেয়েটিকে ধরেছো তার পরিবার অনেক ধনী, তুমি ওকে আটকে রেখে মুক্তিপণ চাইতে পারো, শুধু আমাকে আর আমার ভাইকে ছেড়ে দাও। কিন্তু দাড়িওয়ালা লোকটি তার কথায় কান দেয় না, বরং সে সোফিকে জোর করে 1 গ্লাস লেবুর জল খাওয়াতে চায়। সোফির মনে সন্দেহ হয় হয়তো জলে কিছু মেশানো আছে। সে রাজি না হলে লোকটি এক ঘুষিতে তার নাক ফাটিয়ে দেয়। ভয়ে আর যন্ত্রণায় সোফি বাধ্য হয়ে সেই জল পান করে, আর ঠিক যেমনটা সে ভেবেছিল জলটা পান করার পরেই তার শরীর অবশ হতে শুরু করে। সোফি সুযোগ বুঝে লোকটির বন্দুক কেড়ে নেয় আর তাকে নিশানা করে, কিন্তু হায়, বন্দুকের ভিতরে কোনো গুলি ছিল না। ততক্ষণে ওষুধের প্রভাবও কাজ করতে শুরু করেছে। সোফি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর নারীওয়ালা লোকটি অজ্ঞান হয়ে থাকা ধনী মেয়েটির সামনে গিয়ে বসে। মেয়েটি তখনও চুপ থাকায় সে তার মাথার হুডটা খুলে দেয়, আর তখনই প্রকাশ পায় এক অবাক করা সত্যি। এই মেয়েটি আসলে একটি ছেলে যে শুধু মেয়েদের পোশাক পরেছিল, কিন্তু নরখাদকটি সেদিকে না খেয়াল করে তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। সে তার সঙ্গীকে ডেকে সোফির ভাইকে শেডের ভিতরে নিয়ে তালা দিয়ে রাখতে বলে। এরপর তারা দুজনে মিলে অজ্ঞান সোফির পোশাক খুলে ফেলে আর তাকে বাইরের সেই লোহার ফ্রেমে ঝুলিয়ে দেয়, ঠিক সিনেমার শুরুর সেই দৃশ্যের মতো। তারা মার্কার পেন দিয়ে সোফির শরীরে দাগ কাটতে শুরু করে, যেন সে বাজারের কোনো মাংসের টুকরো। দাড়িওয়ালা লোকটি তার ক্যামেরা চালু করে এই নারকীয় অত্যাচারের দৃশ্য রেকর্ড করার প্রস্তুতি নেয়। সোফির ওপর অত্যাচার করার পর দাড়িওয়ালা লোকটি এবার তার ভাইকে নির্যাতন করার জন্য এগিয়ে যায়। তার তীব্র চিৎকারে শেডের ভিতরে থাকা ধনী ছেলেটির ঘুম ভেঙে যায়।
সে কোনো মতে নিজের দড়ি কেটে ফেলে এবং একটি লোহার রড দিয়ে পায়ের শেকল ভেঙে ফেলে। পাহারাদার না থাকায় সে শেড থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায়, কিন্তু ছেলেটির আর্তনাদ শুনে তার মনে দয়া হয়। সে সাহস করে কেবিনে ফিরে আসে এবং নরখাদকের বন্দুক আর গুলি চুরি করে নেয়। ধনী ছেলেটি নিঃশব্দে বসার ঘরে ঢুকে এক গুলিটি সেই বিশালদেহী টাকমাথাওয়ালা লোকটিকে ফেলে দেয়। এরপর সে বন্দুক উঁচিয়ে দাড়িওয়ালা লোকটিকে সফির ভাইকে ছেড়ে দিতে বলে। কিন্তু এখানে সে একটা বড় ভুল করে ফেলে। এমন পরিস্থিতিতে হুমকি না দিয়ে সরাসরি গুলি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ ছিল। সে দাড়িওয়ালা লোকটিকে হাতকড়া দিয়ে বেঁধে ফেলে এবং গুরুতর আহত সফিকে উদ্ধার করে। কিন্তু এরপরই ঘটে আরেক বিপর্যয়। ধনী ছেলেটি বন্দুক হাতে নিয়ে তাদের পথ দেখাতে বলতেই দাড়িওয়ালা নরখাদকটি সুযোগ বুঝে সফির ভাইকে ধরে ফেলে। ধনী ছেলেটি ঘাবড়ে গিয়ে ট্রিগার চেপে দেয় আর গুলিটা দুর্ভাগ্যবশত সফির ভাইয়ের গায়ে লাগে। সে সেখানেই মারা যায়। সফি চিৎকার করে তাকে দ্বিতীয় গুলি করে দাড়িওয়ালা লোকটিকে মারতে বললেও ধনী ছেলেটি ভয়ে আর অপরাধবোধে জমে যায়। পাশের আহত সফি এই দৃশ্য আর সহ্য করতে না পেরে বন্দুক কেড়ে নেয় এবং এক গুলিতে দাড়িওয়ালা লোকটিকে শেষ করে দেয়। কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। সফি যখন ধনী ছেলেটিকে নিয়ে মুক্তিপণ আদায় করার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই একটি গুলি এসে তার মাথা উড়িয়ে দেয়। আসলে ডিটেকটিভ তাদের পিছু নিয়ে ঠিক সময় সেখানে পৌঁছে গিয়েছিল। সে ধনী ছেলেটিকে নিয়ে কেবিনের পরিস্থিতি দেখতে যায়, কিন্তু অবাক হয়ে দেখে যে গুলিতে আহত সেই বিশালদেহী লোকটি সেখানে নেই। সে উধাও হয়ে গেছে। ডিটেকটিভ যখন পেছনের উঠোনে তদন্ত করছিল, ঠিক তখনই সেই টাকমাথাওয়ালা খুনিটি হঠাৎ করে পেছন থেকে এসে তার মাথা থেতলে দেয়। এই লোকটা যে সাধারণ কেউ নয় তা বোঝা যাচ্ছিল। একটা গুলি খেয়েও সে মরেনি। এদিকে ধনী ছেলেটি ডিটেকটিভের রক্তে হাত পিছলে যাওয়ায় হাতকড়া থেকে নিজেকে মুক্ত করে ফেলে। সে একটি ছোড়া তুলে নিয়ে পালানোর চেষ্টা করতেই দরজায় তার পথ আটকে দাঁড়ায় সেই দাড়িওয়ালা নরখাদক, যে তখনও মরেনি। মনে হচ্ছে এই দুই নরখাদককে মারা প্রায় অসম্ভব। ধনী ছেলেটি ছোড়া দিয়ে দাড়িওয়ালা লোকটির মাথায় আঘাত করে এবং পেছনে ছুটে আসা টাকমাথাওয়ালা লোকটিকে গুলি করে। সে জানে এই গুলিটা লোকটিকে বেশিক্ষণ আটকাতে পারবে না, কিন্তু পালানোর জন্য এই সময়টুকুই যথেষ্ট। সে বন্দুক নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে। শক্তিশালী খুনিটি তার পেছনে ধাওয়া করলেও ধনী ছেলেটি শেষ পর্যন্ত পুলিশের কাছে পৌঁছাতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি দেখে খুনিটি আবার জঙ্গলের গভীরে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ পুরো কেবিন ঘিরে ফেললেও সে বিকৃত খুনিদের আর খুঁজে পাওয়া যায় না। আর এভাবেই একটি অসমাপ্ত প্রতিশোধের ইঙ্গিত দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়। বন্ধুরা, দ্য বুচার 2 সিনেমাটি শুধু রক্ত আর ভয় দিয়েই শেষ হয় না, এটি আমাদের কয়েকটি গভীর সত্যি শিখিয়ে দিয়ে যায়। প্রথমত, এই গল্প আমাদের দেখায় যে খারাপ পথের শেষটা সবসময় খারাপই হয়। ওয়েনশেং আর তার সঙ্গীরা সহজ পথে বড়লোক হওয়ার জন্য অপহরণের মতো জঘন্য পথ বেছে নিয়েছিল, কিন্তু তাদের লোভ আর পাপই তাদের এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়, যেখানে তারা নিজেরাই শিকারে পরিণত হয়। জীবন আমাদের এটাই শেখায় যে শর্টকাট দিয়ে হয়তো কিছু দূর এগোনো যায়, কিন্তু সত্যিকারের সাফল্য আর শান্তির সৎপথেই মেলে। দ্বিতীয়ত, সিনেমার ধনী ছেলেটির চরিত্রটি আমাদের এক অসাধারণ বার্তা দেয়। সমাজের চোখে সে হয়তো একটু অন্যরকম ছিল, কিন্তু বিপদের মুহূর্তে সেই কিন্তু সাহসের পরিচয় দিয়েছে। তার ভেতরের দয়া আর মানসিকতাই তাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দিয়েছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের আসল পরিচয় তার বাইরের পোশাক বা চেহারা দিয়ে হয় না, হয় তার ভেতরের সাহস, দয়া আর লড়াই করার মানসিকতা দিয়ে। আপনার ভেতরে যদি সাহস আর ভালো থাকার ইচ্ছা থাকে, তাহলে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন। আর সবশেষে এই সিনেমাটি আমাদের শেখায় যে জীবন কতটা অপ্রত্যাশিত হতে পারে। এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত বা লোভ আমাদের এমন বিপদে ফেলতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না। তাই প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভাবা উচিত, আর নিজের ভেতরের মানসিকতাকে কখনো মরতে দেওয়া উচিত নয়। কারণ দিন শেষে ভালো আর মন্দের লড়াইয়ে সাহসিকতা আর মানবিকতাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আশা করি আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক আর সাবস্ক্রাইবই আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।